আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। সো গাইস, এখন যে ক্যামেরা করছে সে আমার বড় ভাই ইলিয়াস ভাই। আর আমরা আজকে কোথায় আসছি দেখেই তো বুঝতে পারছেন, আমাদের সেই ডিসি ইকো পার্ক মেহেরপুর জেলার। দর্শনার্থীদের মুগ্ধ করেছে নবনির্মিত মেহেরপুরের গাংনী ভাটপাড়া ডিসি ইকো পার্ক। মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার উত্তর পশ্চিমে ভাটপাড়া ডিসি ইকো পার্কটির অবস্থান। গাংনী শহর থেকে ইকো পার্কে আসতে সময় লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। সো আমরা আজকে ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে সমস্ত কিছু একে একে দেখানোর চেষ্টা করব এবং এটা কত বিঘা জমির উপরে আছে সমস্ত কিছু এক কথা। এবং এখানে মজার বিষয় হলো এখানে একটা নীলকুঠি আছে, আমরা এইগুলো সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। আর বাকিগুলো আমার ইলিয়াস ভাই সবকিছু জানে এটার বিষয়ে, আর এটার বিষয়ে সবকিছু ইলিয়াস ভাই বলবে। সো লেটস গো। সো গাইস, আমরা এখন ভিতরের দিকে যাব, কিন্তু ভিতরে যেয়ে কি করবো, যেহেতু এদিকের এই গেটটা বন্ধ আছে, আমরা ওই জন্য মেন গেট দিয়ে ঢুকতে পারতেছি না। আমরা ঢুকবো ওই লাস্টের গেট দিয়ে। সো লেটস গো, আমরা ওই গেটের দিকে চলে যাই। তারপরে আমরা দ্বিতীয় গেট দিয়ে চলে আসলাম এবং দ্বিতীয় গেট দিয়ে আসার পরে এখানে সর্বপ্রথমে আমাদের টিকিট কাটা লাগবে। আর এখানে আমরা টিকিট কাটলাম, ইলিয়াস ভাই এখানে টিকিট কাটছে এবং এখানে একটা টিকিটের মূল্য 20 টাকা এবং গাড়ি নিয়ে গেলে আরও 20 টাকা অ্যাড করতে হবে। এখানে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে এবং ভিতরে চলে যাচ্ছি এবং ভিতরে যাওয়ার পরে আমরা মেন গেটে চলে আসলাম। মেন গেটে আসার পরে আমাদের চোখে বাদে জেলা প্রশাসক ইকো পার্ক নীলকুঠি শুভ উদ্বোধন করেন জনাব রাশেদ খান মেনন এমপি। আর এটা ইলিয়াস ভাই খুব মনোযোগ সহকারে পড়ছিল এবং উপভোগ করছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে নীল গাছ, শিম জাতীয় উদ্ভিদ যা দিয়ে নীল রং তৈরি করা হয়। এটি বহু বছর ধরে প্রাকৃতিক রং উৎপাদনের জন্য ব্যবহৃত হয়েছে, বিশেষ করে বাংলা, ভারত ও অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। মূলত কাপড় রাঙানোর জন্য নীল রং তৈরি করতে ব্যবহৃত হয়। ব্রিটিশ আমলে এটি বাংলার কৃষকদের জন্য এক দুঃখজনক অধ্যায় ছিল, যা ব্রিটিশ শাসকরা 1860 সালে বাংলার কৃষকদের উপর জোরপূর্বক নীল চাষ করিয়ে দিত। বর্তমানে কৃত্রিম রঙের কারণে প্রাকৃতিক নীল রঙের ব্যবহার কমে গেলেও অর্গানিক ফ্যাশনে আবার জনপ্রিয়তা বেড়েছে। এতক্ষণ আপনাদেরকে দেখালাম নীল গাছ। নীল গাছ সম্পর্কে জানতে পেরেছেন, অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর এখন আপনাদেরকে দেখাবো ইকো পার্কের ভাস্কর্য, পশু পাখির ভাস্কর্য। পার্কে স্থাপিত পশু পাখির ভাস্কর্য প্রাকৃতিক সৌন্দর্য ও শৈল্পিক নান্দনৈতিকতার অপূর্ব সংমিশ্রণ সৃষ্টি করে। এসব ভাস্কর্য শুধু পার্কের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং দর্শনার্থীদের মধ্যে প্রাকৃতিক ও প্রাণীদের প্রতি ভালোবাসা ও সচেতনতা জাগিয়ে তোলে। এ ধরনের ভাস্কর্য সাধারণত পাথর, ধাতু, ফাইবার গ্লাস বা সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। কোনো কোনো পার্কে জীবন্ত মূর্তির মতো সুন্দরভাবে খোদাই করা পশু পাখির ভাস্কর্য দেখা যায়। এই পার্কে বাঘ, হরিণ, পাখি, বক, কুমির ও অন্যান্য পশু পাখির জলযন্ত্র প্রাণীদের নিখুঁত চিত্রায়ন করা হয়েছে এবং এখানে জীবন্ত বাঘ পেয়ে ইলিয়াস ভাই খুব যত্ন সহকারে বাঘের সাথে খেলা করছে। তারপরে আমরা সামনের দিকে চলে গেলাম এবং সামনের দিকে চলে গিয়ে ডান সাইডে দেখতে পেলাম একটা টানেল এবং টানেলটা দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো এবং ইলিয়াস ভাইকে ক্যামেরাটা দিয়ে আমি টানেলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। মূলত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে আসে এবং এখানে এসে রেস্ট করে। অবশ্য জায়গাটা অনেক সুন্দর, এখানে এসে রেস্ট করলে অনেক সবারই ভালো লাগে। আপনারা আসবেন, এসে এলাকাটা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনাদেরকে দেখালাম পশু পাখির ভাস্কর্য, আর আপনাদেরকে এখন দেখাবো পরিত্যক্ত ঘরবাড়ি। ইকো পার্কে যে সমস্ত পরিত্যক্ত ঘরবাড়িগুলো আছে, এক কথা যেগুলা পুরনো নীলকুঠির ঘরবাড়িগুলা, আপনাদেরকে সেগুলো দেখাবো। এটাই হচ্ছে সেই পরিত্যক্ত বিল্ডিং যেখানে ব্রিটিশ শাসকরা বাংলার কৃষকদেরকে অনৈতিকভাবে নির্যাতন করত এবং এটাকে মৃত্যুকূপ হিসাবে ব্যবহার করা হতো। মৃত্যুকূপ হলো মানুষকে যেভাবে ফাঁসি দেয়, অনেকটা সেরকম। এর পাশে ঘোড়ার অস্তবল। ঘোড়ার অস্তবল হলো যেই ঘোড়াগুলোকে চড়ে ব্রিটিশরা শাসন করত, সেই ঘোড়াগুলোকেও এখানে বেঁধে রাখা হতো, যেটাকে আমাদের ভাষায় আমরা বলি গোয়াল ঘর। এবং অস্ত্র শস্ত্র রাখার জন্য এই ঘরগুলা ব্যবহার করা হতো।
সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন একটু বোরিং ফিল লাগছে যেহেতু অনেক ঘোরাঘুরি করলাম। আর ইলিয়াস ভাই এখানে এসে দাঁড়িয়ে আছে মানে বাচ্চাদের মতো গেম খেলার জন্য। কিন্তু সব থেকে দুঃখজনক হলে এটা সত্যি যে এখানে তালা দেওয়া আছে। ইলিয়াস ভাই, আপনার এখন অনুভূতি কি তাই বলে? আপনার তো আর গেম খেলা হবে না। না, এখন কিছু করার নাই, পরে আবার আসবো, যেহেতু আজকে অনুষ্ঠানের দিন না, তাই বন্ধ। তারপরেও কিন্তু উচিত ছিল, যেহেতু এটা পার্ক, এটা খুলে রাখা উচিত ছিল, যেহেতু রেগুলার তো মানুষ দিয়ে একটা আসেই। তা ছিল অবশ্য, কিন্তু তারপরেও এখন দুপুর তো হয়তো কিছু লাঞ্চে গেছে, এই কারণে বন্ধ। অবশ্যই খোলা থাকে। আমাদের কাছে ওটা বিষয় না, লাঞ্চে যাক আর যাই যাক, আমরা গেম খেলতে আসছি, মানে খেলবো, এটা বড় কথা। তালা দেওয়া হোক বা না দেওয়া হোক, আমরা এখন এটার উপরে বসবো, বসে একটু খেলাধুলা করবো, সেটা দেখো, হোক, সমস্যা নাই। তো ওঠেন, উপরে ওঠেন, দেখি। জিনিসটা কিন্তু অসাধারণ ইলিয়াস, হ্যাঁ অসাধারণ। ও মাই গড, ভাল লাগছে তো দেখতে। ভাই, এই সানগ্লাসটা কি আপনার শ্বশুর বাড়ি থেকে দেওয়া? না ভাই, সানগ্লাসটা কিনা হয়েছে কি জানি, মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে দেওয়া, মানে একটু বেশি বেশি একটু গোল্ড গোল্ড। এটা আজম ভাইয়ের, এটা আজম ভাইয়ের, এটা আমার। তো হাসি মজা দুষ্টামি সবই করলাম, চলে শুধু আমরা অন্যদিকে যাই। আর আপনাদেরকে মানে আমাদের কাজলা নদী, এই যে আমাদের সামনের দিকে কাজলা নদী আছে, ওখানে একটু যাই, যে দেখাই বিস্তারিত আপনাদের ওখানে কথা হবে। লেটস গো। কাজলা নদী বাংলাদেশের মেহেরপুর জেলার একটি ছোট নদী, যা মাথাভাঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে। নদীটির দৈর্ঘ্য 30 কিলোমিটার এবং প্রস্থ 35 কিলোমিটার। এর প্রবাহ পথ মাথাভাঙ্গা নদীর কাজীপুর ইউনিয়ন থেকে শুরু হয়ে হিন্দা মাঠ, নোয়াপাড়া, কালীগাংনী, ভাটপাড়া, গারাডোব এবং সদর উপজেলা আমঝুপি গ্রাম হয়ে ভৈরব নদীতে মিশেছে। ঐতিহাসিকভাবে কাজলা নদীর দুই পারে ব্রিটিশ নীলকরকরা নীলচাষের জন্য ভাটপাড়া ও আমঝুপি নীলকুঠি সহ বেশ কয়েকটি নীলকুঠি স্থাপন করেছিলেন। এ কারণে মহাদেশের নীল চাষের ইতিহাসের সাথে কাজলা নদী ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে নদীটি স্থায়ী কৃষি ও সেচ কার্যে গুরুত্ব ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন যাচ্ছি সেই জায়গাটায়, যেই জায়গাটা ভিডিওর আকর্ষণ। আপনারা এতক্ষণ ভিডিওটা দেখলেন যেটা দেখার জন্য, ওটার নাম জানো কি? নীলকুঠি। নীলকুঠি। সো গাইস, আমরা তখন ফান করছিলাম, মজা করছিলাম। চলো এখন আপনাদেরকে নীলকুঠিটা সম্পূর্ণ দেখাবো এবং বিস্তারিত জানাবো। ভাটপাড়ায় নীলকুঠি ইন্ডিগো প্লান্টেশন বা নীল চাষের জন্য ব্রিটিশদের জন্য তৈরি কারখানা। মূলত ব্রিটিশ শাসনামলে তৈরি করা হয়েছিল। 1800 ও 1900 শতাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইউরোপিয়ান নীলকরা এই নীলকুঠিগুলো স্থাপন করেছিল। আসলে ব্রিটিশদের কারুকার্যগুলো ছিল অসাধারণ। এই যে আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি, উপরে উঠে রুমের ভিতরে প্রবেশ করে এই যে দেখুন। সো দর্শকরা, আমি আর ইলিয়াস ভাই এখন এই রুমের ভিতরে ঢুকছি। রুমের ভিতরে ঢুকেই আমরা অনেক এখানে লাইট দেখতে পাই, যেহেতু লাইটগুলো জানালার ভিতর দিয়ে আসছে। আর আমরা এই সাইডে অনেকগুলো জানালা দেখতে পাই এবং এখানে যে ইটের দেওয়াল, এগুলো অনেকটা ফেটে গিয়েছে, যেহেতু এটা অনেক পুরনো দিনের। ইলিয়াস ভাই, আপনার কেমন লাগছে বিষয়টা? আমার তো খুব ভালো লাগছে। এমন কারো কাজ তো এখন আর হয় না। জানালাটা দেখো কত সুন্দর। হ্যাঁ ভাই, জানালাটা আসলে অনেক সুন্দর। তারপরও আপনি যে এখান থেকে হেঁটে বেড়াচ্ছেন এবং বুঝতে পারছেন, আসলে জানালার ভিতর দিয়ে আমি চলে গেলাম ভাই। আসলে উপর থেকে নিচটা কত সুন্দর আপনি দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক সুন্দর। মানে নিচ থেকে, মানে সরি, উপর থেকে নিচটা যে এতটা সুন্দর, মানে ড্রোন দিয়ে যে শটটা নেওয়া যায়, কিন্তু আসলে দেখেন আমরা এইভাবে খুব ভালো লাগছে দেখতে। অবশ্যই ভালো লাগছে এবং দর্শকরা এখানে আসলে অনেক মজা পাবে এবং আনন্দ পাবে দেখে। মানে উপর থেকে নিচের ভিউটা যে এত সুন্দর, দর্শকরা দেখলেই মানে আলাদা একটা ফিল পাবে। অবশ্যই। সো গাইস, আমরা ভিতরে ঢুকছি। হয়তোবা আপনাদের ভিতরে অনেকজনের ভিতরে ঢোকার সুযোগ পাননি, যেহেতু এটা সাধারণত খোলা থাকে না। আমি অনেকবার আসছি, এটা খোলা পাইনি, আজকে খোলা পেলাম, যেহেতু ভাগ্যটা হলো আপনাদেরকেও দেখাতে পারলাম। বিষয়টা মানে এত সুন্দর, মানে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন উপরটা কেমন,
এবং সাইডগুলো কেমন তাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু। সো গাইস, এতক্ষণ আপনাদেরকে নীলকুঠি দেখালাম আর আপনাদেরকে এখন দেখাবো শিশু পার্ক। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন ঢুকছি একটা বাঘের গুহার ভিতরে। মানে এক কথা, এখানে সমস্ত বাচ্চারা এসে খেলাধুলা করে, আর বাচ্চারা বললে ভুল হবে, এখানে বাচ্চারা আম্মুরা খেলাধুলা করে। নামটাই ইকো পার্ক, বাদ বাকি সবগুলা বড়দের জন্যই বেশিরভাগ আমি যা মনে করি, কিন্তু এখানে বাচ্চারা খেলা করে বেশি। ইলিয়াস ভাই কি বলেন? ইলিয়াস ভাই ওঠেন, আমরা একবার মিস করছি, হ্যাঁ এবার আর মিস করা যাবে না কিন্তু। ঘোরা কিভাবে ভাই? আমরা ঘুরতে পারবো না, দোলে বাবা দোলে। সো গাইস, আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন, মানে আমাদের পিছনে যেটা আছে, আমি আর ইলিয়াস ভাই এখন উঠবো, উঠে এখন উন্মাতের মতো ঘোরাঘুরি করবো। মানে এক কথা বাচ্চাদের মতো, বাচ্চারা যা করে। আমার এগুলা কি ভাই ঘোরা? হ্যাঁ, আমার এই ঘোড়াটা বেশি পছন্দ, এটা নেবো আমি। আপনি কোনটা নেবেন? আপনার পিছনেরটা নেন। হ্যাঁ, ঘুরাবে কি এবার ভাই? কিভাবে? হ্যাঁ ইলিয়াস ভাই ঘুরান, হ্যাঁ আমি একটা ভিডিও করে দিন। আনন্দ, আপনারাও আসবেন এখানে, এখানে অনেক মজা। মানে মাথা ঘুরতে বাতাসে আমার। ইলিয়াস ভাই আপনি কিন্তু বহুত খতরনাক হে। ও মাই গড, আসলেই অসাধারণ। ভাই থামান, মাথা ঘুরছে আমার। ইলিয়াস ভাইকে দিছে ঘুরে এখন। সবলক তো মাথা ঘুরছে নাকি? ও মাই গড, আসলেই কিন্তু অসাধারণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন দেখতে পাচ্ছি ইলিয়াস ভাই এখানে বসে আছে। তার বসার অঙ্গি ভঙ্গিটা দেখছো একেবারে, মানে কি বলবো, দরবেশ বাবা, দরবেশ বাবা মনে হচ্ছে। আমরা এতদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আলু বাবায়, এটা কি আমরা সাধারণত শুনি দরবেশ বাবারা বসে বট গাছের নিচে, কিন্তু ইলিয়াস ভাই বসেছে আম গাছের নিচে। মানে এটা কি আম বাবা? ইলিয়াস ভাই আপনি কি আম বাবার পাক দিয়েছেন? আসলে তা না, আমি রেস্ট হাতে গেছিলাম, মাথা কেটে গেছিল, আমি রেস্ট নিয়েছিলাম। আসলে আমি কোনো বাবাই না। না না না, আপনাকে দেখে এরকম চশমা বাবা মনে হচ্ছে। মানুষ সাধারণত একটা চশমা ব্যবহার করে। আসলে তা না, আমরা অনেক আনন্দ করছি। সো দর্শক মন্ডলী, আপনারা যদি আমাদের এই আনন্দগুলো উপভোগ করতে চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আর আপনারা এখানে চলে আসুন, মানে পার্কটা অনেক সুন্দর, মানে সুন্দর, মানে বেশিরভাগ সুন্দর হয় ঈদ মুহূর্ত, ঠিক আছে? যেহেতু একটা গ্রাম অঞ্চল, সবই তো বোঝেন। আপনারা আসেন, এখানে অনেক আনন্দ হবে। সো লেটস গো। এইভাবে বাচ্চারা খেলা করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে বাচ্চারা খেলা করে, কিন্তু ইলিয়াস ভাইয়ের মনে শখ জাগছে যে ওইখানে ইলিয়াস ভাই একটু খেলবে, কিন্তু আমি তো ইলিয়াস ভাইকে খেলতে দেবো না। ক্যামেরাটা আমি ইলিয়াস ভাইয়ের হাতে, আমি একটু খেলা খেলবো। ইলিয়াস ভাই ক্যামেরা ধরেন। তো দর্শক মন্ডলী দেখতে আসলে হাতিতে নেবে না, আজম ভাই আমাকে দেয়নি বসতে, এই কারণে হাতিতে নেবে না তাকে। আপনারা কেউ ভুলেও মানে এটার উপরে বসে ট্রাই করবে, তাহলে এটা যেখানে যার স্থান সেখানে তার বসাই উচিত, ঠিক আছে? মনে করেন না, কিন্তু আসলে আমাদের বরাবর এটা ভুল হয়েছে। তো লেটস গো। আমরা এবার ইলিয়াস ভাই আসলে আমরা যাবো কোথায় আজম ভাই? এরপরে কি আমরা দোলনায় যাবো? হ্যাঁ, এরপর আমরা দোলনায় যাই। লেটস গো। সো দর্শক মন্ডলী দেখতেই পেলেন এখানে কিভাবে আমি পড়তে গিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের ইলিয়াস ভাই এখানে দোলনায় হাজির হয়ে গিয়েছে বাচ্চাদের মতো, আর সে বাচ্চাদের মতো খুবই অঙ্কি ভঙ্গি নিয়ে দোল খেলছে, কিন্তু সেখানে আমারও একটু দোল খেলার মানে কৌতূহল লাগছে। এই জন্য ইলিয়াস ভাইকে আমি সরতে বললাম, এরপর দুইজন একই সঙ্গে চলে আসলাম। লা লা লা
স্লিপার। সো গাইস আমরা দোলনা থেকে চলে আসলাম, যেহেতু দোলনা অনেকক্ষণ খেললাম। আমি স্লিপারে উঠবো, আমি স্লিপারে উঠবো। এবার ইলিয়াস ভাই স্লিপার উঠবে, স্লিপারটা আপনাদেরকে দেখাই। মানে ইলিয়াস ভাই আজকে মানে বাচ্চা ছেলেদের মতো মানে সবকিছু কারবার করছে, আর আমি তার থেকে কম না। ওঠেন। হ্যাঁ ভাঙলো কিন্তু। সো গাইস আমরা ওকে বাদ রাখছি না, আমরা ওইখানে চলে যাব, যে একটু দোল খেলবো, দোল খেলার পরে আমরা এখান থেকে চলে যাব, তারপর আমরা দেখাবো স্মৃতিসৌধ। বসেন। এটা আসলে সিঙ্গেলদের জন্য এই পার্ক খুবই ভালো। হ্যাঁ, বাচ্চারা বসবে, বাচ্চা মারা সাইডে থাকবে, সাইডে থাকবে, ওরা একটু দোলনা দেবে। আমার সো গাইস আমাদের শিশু পার্কটা দেখানো শেষ এবং আমরা বাইরে চলে আসলাম, এবং চলো আমরা স্মৃতিসৌধের দিকে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধ। এটা ইকো পার্কে সাহারবাটি ইউনিয়ন না ভাই, এটা সাহারবাটি ইউনিয়ন ইকো পার্ক ভাটপাড়া, হ্যাঁ ভাটপাড়াতে। সো লেটস গো, আমরা সম্পূর্ণটা দেখাই এবং বিস্তারিত আপনাদেরকে জানাই। ভাটপাড়া স্মৃতিসৌধ বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা। এটি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত 6 জন বুদ্ধিজীবীর স্মৃতিসৌধের উদ্দেশ্য নির্মিত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন গাংনী হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল হাশেম সরকার, শিক্ষক হাফিজ উদ্দিন, সাহারবাটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমলাক হোসেন, সমাজসেবক উজির আলী মালিথা, হারিস উদ্দিন এবং আবুল কাশেম। তাদেরকে 1971 সালে 6 আগস্ট রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ভাটপাড়া নীলকুঠিতে অবস্থিত পাকিস্তানি সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ পাশের খাজলা নদীতে ভাসিয়ে দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা তাদের মরদেহের সন্ধান পাননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এই 6টি শহীদের স্মৃতি রক্ষার্থে ভাটপাড়ায় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। এর পাশে আরও একটা স্মৃতিসৌধ রয়েছে, তো চলুন বন্ধুরা আমরা সেটাও দেখে নিই। ভাটপাড়া ইকো পার্কের মধ্যে দর্শনার্থীদের আরও একটি মন কাড়া স্থানের নাম হলো আইসল্যান্ড। সো সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা আইসল্যান্ডের কাছে যাই এবং আইসল্যান্ডের কাছে গিয়ে আপনাদের আইসল্যান্ডের সৌন্দর্যগুলো দেখাই। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আইসল্যান্ডের গেট। এই গেট দিয়ে দর্শনার্থীরা আইসল্যান্ডের ভিতরে প্রবেশ করে এবং সৌন্দর্যগুলো দেখে। আচ্ছা ইলিয়াস ভাই, আমরা মনে করেন আইসল্যান্ডের কাছে চলে আসলাম, ঠিক আছে? আচ্ছা ভাই, আইসল্যান্ডের ভিতরে কি কি সৌন্দর্যগুলো আছে আমাকে কি একটু বলবেন? ভাই, আইসল্যান্ডের ভিতরে আছে কিছু পশু পাখির ভাস্কর্য, আর একটি টিলা আছে যেখান থেকে নেহর ঝরে ঝরে পড়ে। আর আমরা আইসল্যান্ডের ভিতরে যেতে পারছি না যেহেতু গেটটা বন্ধ আছে, আপনি এ সম্পর্কে কিছু একটা বলেন। ভাই, এখন দুপুরবেলা, আর যতদিন আছে অনুষ্ঠানের দিনগুলো না আসে, যেমন ঈদ, পূজা, তারপরে অন্য অন্য অনুষ্ঠানের দিনগুলোতে খোলা থাকে, কিন্তু আজকে বন্ধ। এটার ভিতরটা অসাধারণ, তো এই কারণে অনেক সময় বন্ধ রাখা হয় এটা। তো চলুন ভাই আমরা একটু ওই সাইডে যাই এবং আপনি একটু উপরে উঠবেন। উপরে তো আমি উঠবো, আমি ছাড়া কে উঠবে? চলো তাহলে যাওয়া যাক, তোমার কথা রাখা যাক, উপরেই উঠি। ইলিয়াস ভাই, আপনি তো উপরে উঠছেন, আপনার ভয় লাগছে না তো? ভয় লাগুক, হাত পা ভাঙুক, যাই হোক, তাও আমি উপরে উঠি গা ছাড়বো। না না না, আমার তো বলে আছে আপনার খুব ভয় লাগছে ভাই। আমি এখন উপরে উঠে গেছি, এখন আমি ভাবটাব নেবো, তুমি ভিডিও করো। ইলিয়াস ভাই এমন ভাব যে মনে হচ্ছে ইলিয়াস ভাই 2-3টা প্রেম করবে। সো গাইস চলুন আমরা এখন রেল লাইন দেখে আসি। সো গাইস আমরা এখন এমন জায়গাতে আসলাম যেখানে রেল লাইন থেকে শুরু করে রেল লাইন, রেল স্টেশন এবং নৌকা, পাখির খাঁচা, খামার, এখানে ফিশ, এখানে দোলনা সবকিছুই আছে।
তো একটু ধীরে সুস্থ আমাদের সাথে দেখতে থাকুন এবং দেখতে থাকলে সবগুলাই বুঝতে পারবেন। এটা হচ্ছে রেল লাইন। দর্শনার্থীরা এখানে আনন্দ উপভোগ করার জন্য ট্রেনে চড়ে। সো দর্শক বিন্দু, এটা হচ্ছে রেল স্টেশন। এখান থেকে দর্শনার্থীরা টিকিট কাটে এবং ট্রেনে চড়ার আনন্দ উপভোগ করে। সো গাইস, এটা হচ্ছে নৌকা। এটাতে বসে দর্শনার্থীরা আনন্দ উপভোগ করে, যেমনটা আনন্দ উপভোগ করছে ইলিয়াস ভাই। এবং এটাতে চড়তে হলে একটা টিকিট লাগবে, যেটার মূল্য মাত্র 20 টাকা। পার্কে এটা হচ্ছে ফিশ ফার্ম, যেখানে নানা রকম জাতের মাছ থাকে, কিন্তু এখন পার্কটা বন্ধ থাকার কারণে এখন কোনো মাছ নেই। আর এটা হচ্ছে শৌখিন পাখি মেলা। আমরা এখানে এসেও হতাশ হয়েছি, কারণ আমরা এখানেও কোনো পাখির দেখা পাইনি। আর এটা হচ্ছে নাগরদোলনা। এখানে দর্শনার্থীরা এসে দোলনায় চড়ে এবং আনন্দ উপভোগ করে। নাগরদোলনাটি এখন বন্ধ আছে, মূলত এটা উৎসবের সময় চালু করা হয়। এটা হচ্ছে ইলেকট্রিক ড্রাম, যেটা দিয়ে মানুষ ঝুলে এদিক থেকে ওদিকে চলে যায়, যেটা আমরা দেখতে পাই ফ্রি ফায়ার গেমে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকের মতো ভিডিওটা আমাদের এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা যদি এতক্ষণ দেখেন তাহলে ভালো লাগছে। থ্যাংকস। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করেন। আর নেক্সটে আমরা কোথায় ভিডিও বানাবো, মেহেরপুর জেলায় কোন জায়গায় ভিডিওটা বানাবো, আপনারা কমেন্টে জানান। আর আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।